আসসালামু আলাইকুম। গেল কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পরিসংখ্যান খুব ঘোরাঘুরি করেছে যে নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের সকল ক্যাপ্টেনদের মধ্যে সবচাইতে কম স্ট্রাইক রেট। এই পরিসংখ্যানের একটা কাউন্টার যুক্তিও দেশের ক্রিকেটে নানা সময় উপস্থাপিত হয়েছে, যে যুক্তিটা আমার কাছে খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয় নাই। সেই যুক্তিটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তার বেশিরভাগ ম্যাচই খেলেছেন বাংলাদেশের মাটিতে। এখন বেশিরভাগ ম্যাচ যেহেতু বাংলাদেশের মাটিতে খেলেছেন, এই জায়গায় লো স্কোরিং খেলা হয়, তাই নাজমুল শান্তর স্ট্রাইক রেটটা কম। এটা আমার কাছে কেন যুক্তিসঙ্গত মনে হয় নাই, তার পেছনে কারণটা হচ্ছে নাজমুল শান্ত যাদের সঙ্গে খেলেছেন সেই প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেনদের বাংলাদেশের মাটিতে বা প্রতিপক্ষ টিমের টপ অর্ডারদের বাংলাদেশের মাটিতে স্ট্যাটিস্টিক্স যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, সেখানে দেখা যাচ্ছে তাদের স্ট্রাইক রেট নাজমুল শান্তর চাইতে বেশি এবং অ্যাভারেজটাও নাজমুল শান্তর চাইতে কিছু কিছু ক্ষেত্রে বেশি। সো আলটিমেটলি যারা আমাদের প্রতিপক্ষ হয়ে খেলেছেন তারাও তো বাংলাদেশের মাটিতেই খেলেছেন। সো তাদের স্ট্রাইক রেটটা যখন বেশি, তখন কিন্তু প্রশ্নটা চলে আসে একটু গভীরে যায়। সেই গভীরে গেলে 2022 সালের টি-20 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত যতগুলো টি-20 ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলেছেন তার স্ট্রাইক রেটটা 113.সামথিং। আমি যদি জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত চিন্তা করি তাহলে একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন ইংল্যান্ডের সিরিজটা ইমপ্রেসিভ গেছে নাজমুল শান্তর। গড়ও খুব বেশি 144, স্ট্রাইক রেটটাও 127, কিন্তু তারপর আয়ারল্যান্ডের সঙ্গে তার স্ট্রাইক রেট 90, আফগানিস্তানের সঙ্গে স্ট্রাইক রেট 100, শ্রীলঙ্কার সঙ্গে স্ট্রাইক রেট 112.12। এই জায়গায় একটা বিষয় খেয়াল করে দেখেন, স্ট্রাইক রেট কম হওয়া মানে তার অ্যাভারেজটা বেশি হতে পারে যদি তিনি পুষিয়ে দিতে চান, কিন্তু নাজমুল শান্তর সেই যে ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা বাদে বাদবাকি সিরিজগুলোতে গড়ও কিন্তু খুব বেশি ইমপ্রেসিভ না। হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে 37 গড়ে তিনি ব্যাটিং করেছেন, বাট সেখানে ম্যাচ উইনিং জায়গাটা একটা মাত্র ইনিংসে ছিল। আপনি যদি একটু কম্পেয়ার করে দেখেন যে ওই সময়টা থেকে 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে নাজমুল শান্তর এগেইনস্ট টিমের প্লেয়ারদের স্ট্যাটিস্টিক্স, ক্যাপ্টেন জস বাটলার, ইংল্যান্ড টিমের তিনি ক্যাপ্টেন ছিলেন, তার খেয়াল করে দেখেন সেই পার্টিকুলার সিরিজটাতে তার স্ট্রাইক রেট 140.51, 3 ইনিংসে 111 রান করেছেন, গড় 37। নাজমুল শান্তর স্ট্রাইক রেটটা 127.43 ওই সিরিজে, তার গড়টা ডেফিনেটলি বেশি। আবারও বলছি, এই সিরিজটায় তিনি অনেক বেটার পারফরমেন্স করেছেন, কিন্তু তারপরও স্ট্রাইক রেট দেখেন জস বাটলারের স্ট্রাইক রেটটা কিন্তু বেশি এই বাংলাদেশের মাটিতে। ঠিক তার ইমিডিয়েট যে পরের সিরিজটা, সেই পরের সিরিজটা ছিল আয়ারল্যান্ডের সঙ্গে। আয়ারল্যান্ড টিমের যিনি ক্যাপ্টেন ছিলেন পল স্টার্লিং, তার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, তার স্ট্রাইক রেটটা 188 তার স্ট্রাইক রেট ওই সিরিজে, গড় 31.33। ওই সিরিজেই নাজমুল শান্তর গড় মাত্র 10, স্ট্রাইক রেটটা 90.11। এখন খুব সিম্পল একটা ব্যাপার, যখন একজন প্লেয়ারের স্ট্রাইক রেটটা কম আমরা এক্সপেক্ট করি যে তার গড়টা বেশি পাবে। সো এই জায়গাটা গড়টাও খুব বেশি না, স্ট্রাইক রেটের জায়গাটাও কম, এবং ওই একই ভেন্যুতে পল স্টার্লিংও খেলেছেন যেখানে তার স্ট্রাইক রেটের সংখ্যাটা 188। তার ইমিডিয়েট পরের সিরিজটা আফগানিস্তানের সঙ্গে, রাশিদ খানকে এই জায়গায় আমি কম্প্যারিজনে আনতে পারবো না, কম্প্যারিজনে আনতে হবে আমার রহমানুল্লাহ গুরবাজকে, টপ অর্ডার ব্যাটার। গুরবাজের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি স্ট্রাইক রেটটা 150, হ্যাঁ গড়টা অনেক কম, 2 ইনিংসে মাত্র 24 রান করেছেন, বাট ওই পার্টিকুলার সিরিজে যদি আপনি চিন্তা করেন নাজমুল শান্তর স্ট্রাইক রেটটা 100, গড়টাও গুরবাজের চাইতে কম, সেটা হচ্ছে 9। সো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকির মতো ব্যাপার আছে, যে আপনি হয়তো বা বলবেন যে আপনি বাংলাদেশের মাটিতে খেলছেন, এই জায়গায় ডেফিনেটলি আপনার পার স্কোরটা কম, সো আপনার স্ট্রাইক রেটটা কম হতে পারে। এখন স্ট্রাইক রেট কম হলে আপনার গড়টা তো অবশ্যই বেশি হবে, গড়টা বেশি হওয়া উচিত। সো সেই জায়গাটা গড়টাও কিন্তু খুব ইমপ্রেসিভ নাই, এবং অন্য টিমের টপ অর্ডার বা ক্যাপ্টেন এই জায়গার মাটিতেই খেলেছেন, তাদের স্ট্রাইক রেটের সংখ্যাটাও বেশি। এবার তার পরবর্তী সিরিজটা কুশল মেন্ডিস খুব ভালো পারফর্ম করেছেন, টপ অর্ডার ব্যাটার, তার সঙ্গে যদি একটু কম্পেয়ার করে দেখি, ওই সিরিজটাতে 3 ম্যাচে 74 রান, 37 নাজমুল শান্তর গড়, 112 তার স্ট্রাইক রেট। কুশল মেন্ডিসের স্ট্রাইক রেটটা 160 এবং গড়টা 60.33। সো দৃশ্যমান কিন্তু একটা ব্যাপার কিন্তু আছে, সেটা হচ্ছে এই যে সিরিজগুলোর কথা বললাম, আপনি স্ট্রাইক রেটের জায়গাটাও চিন্তা করেন, অপোনেন্ট টিমের টপ অর্ডারের স্ট্রাইক রেট, গড়, নাজমুল শান্ত কিন্তু সেই জায়গাটায় একটা সিরিজ বাদে, আবারও বলছি একটা সিরিজ বাদে, সেটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সিরিজটাতে ডেফিনেটলি হি ডিড ওয়েল, ওইটা বাদে কিন্তু সত্যিকারের অর্থে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্ট্রাইক রেট এবং গড় দুইটা জায়গাতেই নাজমুল শান্ত পিছিয়ে আছেন। সো আপনি যদি এটা বলেন যে দেশের মাটিতে দ্যাটস ওয়াই স্ট্রাইক রেট কম থাকবে, এটা খানিকটা ইনভ্যালিড যুক্তি হয়ে যায় এই সেন্সে, কারণ অপোনেন্ট টিমের প্লেয়াররা তো সেটাই করছেন, অপোনেন্ট টিমের প্লেয়ারও এই ভেন্যুতেই খেলছেন, অপোনেন্ট টিমের টপ অর্ডার এই ভেন্যুতেই খেলছেন। সো ডেফিনেটলি উন্নতির জায়গা তো অবশ্যই আছে, আপনি আপনার উন্নতির জায়গাকে এই অজুহাত দেখিয়ে অবশ্যই ইগনোর করতে পারবেন না। আমরা এক্সপেক্ট করি নাজমুল শান্ত তার এই জায়গাটা ওভারকাম করবেন, তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, অবশ্যই
তাকে সমর্থন আমাদের করতে হবে, তাকে সমর্থনের জায়গাটা সবসময় থাকা উচিত। আমাদের দেশে বিকল্পের জায়গাটা অবশ্যই অভাব আছে, তার পেছনে বড় কারণের জায়গাটা ইভেন নাজমুল শান্তর ক্ষেত্রে যদি আমি বলি যে নিজের গেমকে ইমপ্রুভ করতে না পারা বা টি-20-র ফ্লোটাকে ইমপ্রুভ করতে না পারার পেছনে অন্যতম বড় কারণের জায়গা আমাদের ডোমেস্টিক টি-20 কম্পিটিশনের অভাব। ইভেন নাজমুল শান্তকে টেক্কা দেওয়ার মতো নেক্সট প্লেয়ার আমি যদি চিন্তা করি যে টপ অর্ডারে যিনি নাজমুল শান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন ওই টিম কম্বিনেশনে, সেটাও কিন্তু খুব বেশি উঠে আসে না, কারণ ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টের অভাবের একটা জায়গা। সো আমার কাছে মনে হয় উইকেটের চাইতেও বড় কারণ হওয়া উচিত বা কারণ বলা উচিত আমাদের ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টের অভাব। এই উইকেটেও তাওহিদ হৃদয় রান করেছেন না, এই উইকেটেও তো তাওহিদ হৃদয় বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, এই উইকেটেও কুশাল মেন্ডিস বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন, এই উইকেটেও বিপিএলে বিদেশি ব্যাটার যারা আসেন তারা বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। সো আপনি সবসময় বলতে পারবেন না কাইল মায়ার্সকে আমরা দেখেছি না বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে, এখন সব তো কাইল মায়ার্সের মতো ব্যাটিং করা লাগবে না। বাবর আজমও কিন্তু মোটামুটি মানের স্ট্রাইক রেট বজায় রেখে গড় বৃদ্ধি করেছেন বিপিএলের মঞ্চে। সো আপনার যখন স্ট্রাইক রেটটা একটু হয়তো বা 115-20-এর মধ্যে থাকতে পারে, কিন্তু যখন আপনার গড়টা বেশি, তার সবচেয়ে বড় এক্সাম্পল তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান তার স্ট্রাইক রেটটা হয়তো বা আপনি টি-20-র যে এক্সপেক্টেড স্ট্রাইক রেট চিন্তা করেন 150, সেই স্ট্রাইক রেট না, 120-22-এর মধ্যে ঘোরাঘুরি খেত, কিন্তু গড়টা তো বেশি। সো গড়টাও যদি বেশি থাকতো তাহলে হয়তো বা স্ট্রাইক রেটের জায়গাটা আমরা বলতে পারতাম যে ওকে আপনি সেই স্ট্রাইক রেট এবং গড়টাকে একসাথে ব্যালেন্স করে ফেলতে পারেন, কিন্তু সেটাও তো হচ্ছে না। উই এক্সপেক্ট, আবারও বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য নাজমুল শান্তকে ছোট করা না, এই ভিডিওটা করার উদ্দেশ্য তিনি আমাদের ক্যাপ্টেন, এই ভিডিওটা করার উদ্দেশ্য নাজমুল শান্তকে ট্রল করা না, হেয় প্রতিপন্ন করা না, জাস্ট একটা ফ্যাক্ট বলা যে ডেফিনেটলি আপনার স্কিল প্র্যাকটিসের জায়গাটা দরকার আছে, যে সমস্ত জায়গায় ল্যাকিং আমরা অতীতে বহু ভিডিও করেছি অনফিল্ডের পর্দায়, আমরা বলেছি কী কী জায়গায় সমস্যা আছে। মনে হচ্ছে তিনি হ্যান্ড থ্রো করছেন, মনে হচ্ছে অনেক বেশি অ্যাক্রস যাচ্ছেন, সব কিছু মিলিয়ে একটা ব্যাট শেপে তো নাজমুল শান্ত আছেন। এই জায়গাটা থেকে ওভারকাম করাটা, তার স্কিল প্র্যাকটিসের জায়গাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, এবং শুভকামনা নাজমুল শান্তর জন্য থাকবে। কিন্তু যেটা আসলে আমাদের দেশে অজুহাত দেওয়া হয় যে উইকেট ভালো না দেখে আমাদের স্ট্রাইক রেটটা বৃদ্ধি পায় না, তাহলে গড়টা বৃদ্ধি পাক, তাহলে তো আমাদের পুষিয়ে যায়, তাই না? আমরা ডিপ ব্যাটিং করলেও ম্যাচটা আমরা বের করতে পারি বা আমাদের উইনিং রেশিওটা বেশি থাকে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইন দ্য মিন টাইম তো বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের সঙ্গে, ইন দ্য মিন টাইম বাংলাদেশ জিতেছে আয়ারল্যান্ডের সঙ্গে, কিন্তু ওই জায়গায় নাজমুল শান্তর চাইতো বেটার কন্ট্রিবিউশন কিন্তু আরও অনেকের ছিল। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।